জানেন, সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রঙ একটু সাদা, অতএব সাদা সাপ। সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল, অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো 50,000 ভিউ হয়েছে, ওই চুরি করে যেটা দিয়েছে ওটা 1.5 লাখ ভিউ হয়ে গেছে। মাসুদ কামাল, এই যে মার্চ ফর গাজা, এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? এই মার্চ ফর গাজা না, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাজা মুক্ত করে ফেলবো? মাসুদ কামাল, মূল আলোচনায় যাওয়ার আগে যে প্রসঙ্গটা যেহেতু উঠলোই, যে এই যে অনলাইনে নানান রকম গুজব তোলা, নানান রকম বক্তব্য তোলা, একরকম সুশীল সমাজের মধ্যেও দেখা যায়, বা যারা আসলে একরকম অথরিটি রাখেন, অনেকের মধ্যে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয়। মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে? এর কি কোনো মানে এটি খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো, মানে অনলাইনের যেহেতু যুগ, ডিজিটাল যুগ, এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার? আমার কি মনে হয় জানেন, আপনি স্বাভাবিকভাবে ধরেন মানলেন না, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মানলেন না, আপনি না মেনে কি করবেন? আপনি কি মারামারি করবেন? কি করবেন আপনি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি। সেখান থেকে কেটে কেটে অনেকে নেয়, নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে, তার মতো করে থাম্বনেল দিয়ে তারা এটা আপ করে। এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো 50,000 ভিউ হয়েছে, ওই চুরি করে যেটা দিয়েছে ওটা 1.5 লাখ ভিউ হয়ে গেছে। একদম। এখন হতে পারে, আমার কিন্তু আমি কিন্তু এতে কোনো আপত্তি করি নাই, আমি কখনোই আপত্তি করি না। এতে আমার কথা হলো কি, ভাই তুমি যদি আমাকে বিক্রি করে 5 জায়গায়, তোমার যদি 2 টাকা ইনকাম হয়, হোক না, আমার সমস্যাটা কি? আমি এটা মাথা ঘামাই না। কিন্তু সমস্যাটা কি জানেন, আমার ওই কথাটাকে তারা যে সমস্ত শিরোনাম করে দেয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম, সার্জিসকে নিয়ে। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে ওইটা নিয়ে আমি বলতে যাবো কেন ভাই? এটা কিছু হইলো? ভেতরে আমি যে দেখি ভেতরে কিছুই না, আমি যেটা আমারটাই হু আমি যা বলেছিলাম ওইটাই, খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, আজকাল এআই এর মাধ্যমে এটা করা যায়, খুব সহজে করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে। এখন আপনি বলেন ওটা কে করেছে? তাকে আমি চিনি, তাকে আমি ধরতে পারবো? আমি বড় জোর কি করতে পারি, তারটা আমি ব্লক করে দিতে পারি, অথবা তার ব্যাপারে আমি রিপোর্ট করতে পারি। আচ্ছা, রিপোর্ট যখন করি না, তখন ওরা আবার দেখি আমাকে মেল পাঠায়, কয়েক স্যার এইবার মতো মাফ করে দেন, আর কখন এরকম করবো না, অমুক না। ওটা থেকে আবার মায়া লেগে যায়। এটা আবার একজন লিখছে, আমি একদম স্টুডেন্ট, এটা দিয়ে আমি সংসার চালাই। আচ্ছা বলেন আমি কি বলবো? আমাদেরকে বলে ভাই তাহলে আপনি শিরোনাম বলি, আপনি আমারটা চুরি করতে চান করেন, কিন্তু শিরোনামটা চেঞ্জ করেন না, ওই শিরোনামটা দেন না ভাই, আমারে ডুবাই না। আমি কতজনকে যে বলবো? আমি এটা কথা বললাম এই কারণে, এটা মনে হয় ও যদি ওখানে ভেতরে আমার নামে কোনো গালাগালিও করতো, আমি কি করতে পারতাম? কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, এগুলি লং লাস্টিং হয় না। মানুষ একবার যখন ঠকে যায় তখন তারা চিনে নেয়। এগুলো তো আসলে চুরি করা কন্টেন্ট। হ্যাঁ, এগুলো যারা চুরি করছে তারা নানান রকম শিরোনাম দিচ্ছে, যেগুলো ভুল, ভ্রান্তি, মিথ্যা এরকম করে দিচ্ছে। কিন্তু আমি বলছি যে সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে বা যাদের ফলোয়ার আছে, এরকম ব্যক্তিরাও নানান রকম অভিযোগ তুলছেন এবং সেই অভিযোগের মধ্যে অশ্লীলতা যুক্ত থাকছে, একদম লিখছেন, বলছেন। এটাও কি খুব স্বাভাবিক এবং সেটা বহুল প্রচারিত? এটা কি খুব স্বাভাবিক? অশ্লীলতা কাকে বলে আমি এখানে একটু বলি আপনাকে। দেখেন একটা জিনিস, একজন লোক বললো উন্নয়ন নিয়ে একটা কথা বললো, আমি এত উন্নয়ন করেছি সে বললো, কিন্তু বাস্তবে আমি দেখলাম সে উন্নয়নটা করে নাই, সে উন্নয়নের নামে চুরি করেছে। খুব শুদ্ধ ভাষায় বললো, এটা কি শ্লীল না অশ্লীল? পুরো জাতির সঙ্গে সে একটা প্রতারণা করলো, এটা কি শ্লীল না অশ্লীল? আমাকে কেউ বললো, যেমন আমাকে একজন কি বললো আমার সম্বন্ধে, একজনের মন্তব্য করছে, সে আমাকে আমার নামে আগে একটা অ্যাডজেক্টিভ লাগাইছে। অ্যাডজেক্টিভটা কি জানেন? সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রঙ একটু সাদা, অতএব সাদা সাপ। আচ্ছা এটা কি অশ্লীল? আসলে খেয়াল করেন, সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য
মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে। আমি এটাকে সিরিয়াসলি নেই না। আমি নেই না কেন আমি বলি আপনাকে, এটা সাধারণ মানুষের উপর ছেড়ে দেন। মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে, মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে না। এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না। কাজে বরঞ্চ আমি সবসময় বলি, আমি কাউকে গলা টিপে ধরার পক্ষপাতী না। আমার নামে সারাদিন বলুক ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমি গলা টিপে ধরার পক্ষপাতী না। আমার কথাটা হলো আপনি আপনার রুচি, জ্ঞান, বুদ্ধি, আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন। যদি আমার প্রতি ক্রোধ থাকে, ক্রোধ প্রকাশ করবেন, কোনো সমস্যা তো নাই। এখন আপনি আপনার যে অবস্থা যে মানুষ এটা করতে পারে, আপনি এটাকে খুব নেগেটিভ ভাবে। আমি একটা শেষ কথা বলি, অনেক শিক্ষিত লোক আছে, ইউটিউব করে, খুবই শিক্ষিত লোক, বিদেশে থাকেন। আমি ওনাকে আমারই বন্ধু বান্ধব বলছে যে উনি না ওই লোকটা ভালোই বলে, কিন্তু সমস্যা হলো কি একা একা শুনতে হয়। দেখেন উনি কিন্তু বলে গেলেন যে একা একা শুনতে হয়, সঙ্গে কাউকে নিয়ে শোনা যায় না। এটাই কিন্তু আমি মনে করি ওনার প্রাপ্য ছিল। এখন এই প্রাপ্তিতে যদি কেউ খুশি হয় তার ব্যাপার, কোনো সমস্যা নাই। আপনি কোনোদিনও কিন্তু দেখেন সারা দুনিয়াতে ভালো মুভি আছে, খারাপ সিগারেটের মুভি আছে, আবার আপনার এক্সিডেন্ট মুভিও আছে, এগুলো থাকবে। কোনটা আপনি থামাইতে পারবেন না, কিন্তু এটা থাকবে, এই ইন্ডাস্ট্রি থাকবে। আপনি কোনটা দেখবেন না দেখবেন এটা দর্শকের উপর ডিপেন্ড করবে। আমি ভাই কোনোটাই বন্ধ করার পক্ষপাতী না। এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? একটা জিনিস কি আমি বলি আপনাকে, এই মার্চ ফর গাঁজা না, সরি, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাঁজা মুক্ত করে ফেলবো? করবো না। আমরা অনেকদিন ধরে কিন্তু করে আসছি। এখন গাঁজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে, সেই অপকর্মের প্রতিবাদ তো প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত। তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো। এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন, আপনি বললেন যে এই যে ভাঙচুরগুলি হয়েছে, লুটপাটগুলি হয়েছে, এটার আমরা সমালোচনা করলাম। কেন করলাম? কারণ আমাদের ওই মার্চ ফর গাঁজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য, তার সঙ্গে এটা কিন্তু মেলে না। এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে, আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না, ফিজিক্যালি অর্জন করতে পারবো না, অথবা থিওরিটিক্যালিও পারবো না, অথবা আদর্শিক ভাবেও পারবো না। তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে, বিদেশে অনেক ডেলিগেশন আসছে, তাদের মধ্যে যে আমি এই সমস্ত মানে মার্চ ফর গাঁজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তারই সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ফওয়াদ ভাই যে বললেন যে এটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে, সেবোটাজ করছে, এটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই কিন্তু একটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে, এটা হবে। তারা তো প্রচুর সুবিধাভোগী ছিল, ওদের হঠাৎ করে আর তারা নাই, তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার? ওটা একটা পদ্ধতি কিন্তু আছে, তারা নানা ভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে। আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু মব কালচারের একটা উত্থান কিন্তু আমরা দেখেছি। যত মব হয়েছে এ পর্যন্ত গত কয়েক মাসে, সবই কি তারা করেছে? 32 নম্বরকে তারা ভেঙেছে? তাদের ভাঙে নাই। আবার এই যে গতকালকে একজন দেখলাম কোন এক এমপি সাহেব ইয়ের থেকে আপনার জেলখানা থেকে মুক্তি পাইছে, জেল গেট থেকে তার ধরে নিয়ে যাওয়া হয়েছে, আজিজ সাহেব নামে এক ভদ্রলোককে। তো এখন উনি যদি অপরাধী হয় অবশ্যই তার বিচার হবে। কোন সমস্যা তো জামিন পেয়েছে, জামিন তো বিচার প্রক্রিয়ার একটা অংশ। তো তাকে আপনি উঠেই যে নিয়ে গেলেন মারতে মারতে, এটা কোন প্রক্রিয়ার অংশ? এখন এটা কি আওয়ামী লীগের লোকরা করছে? এটা কি স্যাবোটাজ হয়েছে? হয় নাই। বিষয়টা হলো কি দেখেন, এই ঘটনা ঘটার পর সরকার এর মধ্যে প্রায় 50-60 জনকে অ্যারেস্ট করেছে। কিভাবে অ্যারেস্ট করেছে? ওই সিসিটিভি দেখে, ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্ট যে করছে, আপনি আগামীকালকে দেন, আপনি আগামীকাল কিন্তু বাটার দোকানে আর যাবে না। যাবে না কেন? ওই অ্যারেস্টের ভয়টা এদের মধ্যে কাজ হবে, কাজ করবে যে আমি এই বাটার একজন জুতা ছিনতাই করতে গেলে আমি কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারি। এরা যারা এগুলি ভাঙে, এরা কিন্তু আসলে কোনো চেতনা দ্বারা তাড়িত হয়ে ভাঙে না, এরা বেসিক্যালি ভাঙে সম্পূর্ণ উদ্দেশ্য বলে দিতে হবে। ওখানে যারা গিয়েছিল তারা বাটার একজনের জুতার জন্যই গেছিল। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, দেখেন ওখান থেকে বাইরের থেকে ওই যে আমাদের ইউটিউবার সাহেবরা এটা ভাঙো, ওইটা ঘরো, ওইটা ধরো, ওখানে জিয়াফত করে বলছে না, বলছে মিজারেবলি ফেল করছে কোনটা করছিল? সিপিবি অফিসটা। কেন করছে? কারণ সিপিবি অফিসে লুটপাট করা কিছু নাই, ওদের ভাঙা চেয়ার ছাড়া কিছু নাই। তো এরা দেখছে যে ওইখানে গেলে আমি কি লুটপাট করবো, লুটপাট করতে কিছু নাই।
এরা বেসিক্যালি লুটপাটকারী। পুলিশেরও একটা বড় প্রোটেকশন ছিল, পুলিশের প্রোটেকশন অত বড় ছিল না ভাই, চাইলে ভাঙা করা যেত, কিন্তু মূল লক্ষ্য একটাই, তারা সিরিয়াস ছিল না। সিরিয়াস ছিল না, ওখানে আমি যাই করবোটা কি লুট করবো? সিপিবি অফিসে কত ভাঙা চেয়ার আছে, আর কিছু নাই। তো এইটা যিনি উদ্যোক্তা, উনি নিজে একসময় সিপিবি করতেন, এই পার্টি করতেন, কিন্তু উনি ভুলে গেছেন। উনি এখন তো মনে করেন অন্য জায়গায় আছেন, উনি ভুলে গেছেন যে বুধক বললেই যাবে। উনি নিজেকে হ্যামিলনের বাসিওয়ালা ভাবেন আর কি, ওই বাসিতে কাজ হবে না। এরপরে দেখবেন উনি যখন আরেকটা উৎসাহ দিবে, তখন ওরকম একটা জায়গায় কথা উল্লেখ করবে যেখানে নাকি গেলে পরে অনেক কিছু পাওয়া যাবে, মানে পার্থিত্র, মানে লাভের ব্যবস্থা আছে। তো এইটাও একই রকম, বাটার দোকান ভাঙলে পরে জুতা পাওয়া যায়, তো ভালো কথা, নিয়ে গেছে, লাগুক আর না লাগুক, নিয়ে গেলাম। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমি মনে করি এগুলো সব মতলবী কারখানা। সরকারের উচিত এগুলোকে কঠোর হাতে দমন করা। মানে সরকার আগে থেকেই দমন করতো, তাহলে এটা কিন্তু এই পর্যায়ে আসতো না। কারণ আগে তো সরকার তাদেরকে উৎসাহ দিছে, উনি ওইখান থেকে যা বলেন সরকার সেটাকে পালন করেন, দেখেছি আমরা। আগে এখন কি সরকার, মাসুদ কামাল, এখন কি সরকার রাশ টেনে ধরার চেষ্টা করছে, এটা চোখে পড়ছে? মানে বিভিন্ন ক্ষেত্রে আগে আসলে নানান রকম যে সমালোচনাগুলো আমরাই করতাম, সেখান থেকে কি সরকারের কোনো ইতিবাচক উদ্যোগ চোখে পড়ে? যেমন মানে যেগুলো নিয়ে এখন আলোচনা, রোজার মাসে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেগুলো ভালো হচ্ছে, বা মব কালচারের প্রতি সরকার একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা অবস্থানে যাচ্ছে। মনে হচ্ছে যে সরকার আসলে ইতিবাচক, মানে এখন আসলে কিছু করতে চাচ্ছে, এরকম কি একটা ভাব আসছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে। না, আমি তা মনে করি না। আমি তা মনে করি সরকার খুব উদ্যোগী হয়ে, সরকার এইবার যে অ্যারেঞ্জ গুলো করেছে, এটা বেসিক্যালি এইটাকে কেন্দ্র করে, এই যে সম্মেলনটা, ব্যবসায়ী উদ্যোগী, এই যে উদ্যোক্তা সম্মেলন যেটা আছে, এটাকে কেন্দ্র করে তারা এই কাজটা করছে, আর কিছু না। আগামীকাল এরা চলে যাওয়ার পরে এই মব চলবে। কেন চলবে সেটা আমি বলি। চলবে না এই কারণে, সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব, এটা তাকে এক ধরনের শক্তি দেয়। সরকারের এটা ধারণা, আমার ধারণা সরকার এই মবটাকে এনজয় করে, অথবা এই মবটাকে নিজের মানে মানুষকে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মবটা থাকা দরকার। আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবী এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি। তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করলো, ব্যাখ্যাটা দেখ, কেন এতদিন ধরে তারা মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই? করে ভাই, কারণ তারা আসলে করতে চায়ও না, তারা করতে চায় না। কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায়? তারা মনে করে তাদের জোরটা কম, এটা তারা মনে করে, তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে। এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্যমূল্য যেটা বলেন আপনি, হ্যাঁ, সবজির দাম কিন্তু পুরো রোজায় কম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি, সবই ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয়। আপনি চালের দাম জানেন, গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ হলো, উনি মোহাম্মদপুর থাকেন, উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে, নূরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন। একই দোকান থেকে, দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোরস, এরকম একটা নাম। একই দোকান থেকে উনি জানুয়ারির 2 তারিখে কিনেছেন চাউল 25 কেজির বস্তা, মিনিকেট চাল, ওটা উনি কিনেছেন 1704 টাকা দিয়ে জানুয়ারিতে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনেছেন 1950 টাকা দিয়ে, আর এপ্রিলের 7 তারিখে কিনেছেন 2140 আর 10 2150 টাকা দিয়ে। তাহলে দেখেন আপনি, ঠিক 4 মাস হয় না, 3 মাসের মাথায় 1700 থেকে চাউলের দাম হয়ে গেছে 2100 টাকা 25 কেজির জন্য। আপনি ভাবতে পারেন, একই দোকানের একই চাল। তো আমি এবার এটা চেক করছি যে ঘটনা ভাই অনেকে আছে কিন্তু এরকম বানিয়ে বানিয়ে ক্রিয়েট করে। আমি ওদেরকে ফোন করে দেখেছি যে এটা আপনার দোকানের এখন চাল কত, বলছে এই দাম। তো এখন আমি সেটাই বলতে চাচ্ছি ভাই, যে চাল কিন্তু আমাকে ডেইলি কিনতে হয়। রমজানের মধ্যে মানুষের মধ্যে, রমজানে কিন্তু খালি খাওয়ার সংযম থাকে না, মানুষের মধ্যে কিন্তু সব দিকে একটু সংযম থাকে, মানুষ চিল্লাপাল্লা কম করে, মেনে নেয় অনেক কিছু। আপনি সামনের দিনগুলি যাক, সবজির দাম কিন্তু আবার বাড়তে শুরু করেছে, যেটা সবজির দামটা কম ছিল সেটা সাফল্যের কথা আমি বলি। সাফল্য হলো সরকার এই যে উত্তরবঙ্গ থেকে সবজি এখানে আসতে আসতে যে 7-8 জায়গায় যে চাঁদাবাজি হতো, এই চাঁদাবাজিটা থেমেছে। এটা থেমেছে এই কারণে, যারা চাঁদাবাজি করতো তারা সব পালিয়েছে। ওগুলো তো আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ ছিল, ওরা পালিয়েছে বলে চাঁদাটা হচ্ছে না। পালিয়ে গেলে তো জায়গা খালি থাকে না, পালিয়ে গেলে সেটা ওই জায়গাটা কেউ না কেউ দখলও করে নেয়। দখল করে ওদের কাছে বিএনপি দখল করছে, এটাও ঠিক। আমি তো খবর টবর নিচ্ছি, অধিকাংশ জায়গায় বিএনপি দখল করছে, কারণ তারা বড় দল, তারা করছে। কিন্তু যে কোনো কারণে চাঁদাবাজিটা অনেক কমেছে আগের তুলনায়। এই যে কমেছে, এই কমার কারণেই কিন্তু সবজির বাজারটা আমি মনে করি রমজানের 1 মাস স্থিতিশীল ছিল, আর উৎপাদনও ছিল। এখানে কি সরকারের সাফল্য দেখেন এই যে চাঁদাবাজি